আজকে একটা মজার বিষয় নিয়ে কথা বলবো। ছোট্ট করে বললে শব্দটা হলো লগ্নি পুঁজি। কমিউনিস্টরা খুব ভালোবাসে এটা বলতে। তারা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ তো দেখতেই পারে না। তাদের চোখে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ মানে হলো নিপাত যাক, মরে যাক, ধ্বংস হয়ে যাক। সো ওদের কাছে এটা হলো নিপাত যাক সংগঠন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক। তো এইটা ব্যাখ্যা করার ক্ষেত্রে এই লগ্নি পুঁজি শব্দটা তারা খুব কাজে লাগে তাদের। এইটা দিয়ে তারা এটা ব্যাখ্যা করে, যেহেতু এটা লগ্নি পুঁজি সুতরাং এটা খারাপ। এখন এই লগ্নি পুঁজি জিনিসটা কি, এটা হবে আজকে আমাদের আলোচনার বিষয়। প্রথম রেফারেন্স হলো লগ্নি পুঁজি শব্দটার ব্যবহার করেছিলেন আমাদের মহামতি লেলিন সাহেব। লেলিন সাহেব সর্বশেষ লেখা বইটার নাম হলো সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদের পরে আর উনি আর কোনো বই লিখতে পারেন না, ছোটখাটো আর্টিকেল লিখেছিলেন, কিন্তু সেটাও 17 সালে বিপ্লব হয়েছে পরের বছর। ওই বিপ্লব কেন্দ্রিক যা যা কিছু ওই রাষ্ট্রটাকে টিকানোর জন্য, নতুন বিপ্লব ওই রাষ্ট্রকে টিকানোর জন্য যতটুকু যা লিখতে হয় ওইটুকুই। আর এরপরে মাত্র 6 বছর উনি বেঁচে ছিলেন। 24 সালের জানুয়ারি, 1924 সালের জানুয়ারিতে, 24 জানুয়ারিতে উনি মারা যান। ফলে 16 সালের তার এই বইটাই সর্বশেষ। বইটার নাম ছিল সাম্রাজ্যবাদ। পরবর্তীকালে এই শব্দটা টেনে নিয়ে গিয়ে, কুড়াই নিয়ে গিয়া কমিউনিস্ট এই শব্দ ব্যবহার করে, যদিও বেশিরভাগ কমিউনিস্ট বলতে পারবে না এই শব্দটা কবে থেকে ব্যবহার করা শুরু হয়েছিল এবং কার উপরে কেন ব্যবহার করা হয়েছিল। তারা এটা জানে যে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলে গালি দিতে হয়। আমেরিকা হলো সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ একটা গালি, কিন্তু কেন গালি? আর আমেরিকা এবার সাম্রাজ্যবাদ কেন? আমি তো আপনাকে শব্দটার উৎপত্তি দেখালাম। লেনিন সাম্রাজ্যবাদ নামে বইটা লিখতেছে 1916 সালে। ফ্যাক্টস হচ্ছে কমিউনিস্টরা প্রথম সাম্রাজ্যবাদ শব্দটা কোন কমিউনিস্টরা একালের মানে 45-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আশেপাশের সময় থেকে এই শব্দটা প্রথম ব্যবহার শুরু হয় 1953 সালে আমেরিকার বিরুদ্ধে। এটা খুবই কন্ট্রাডিক্টরি মনে হবে, একটা ইনফরমেশন দিচ্ছি আপনাদেরকে। 1953 সালে নয়া প্রেসিডেন্ট হয়ে ক্ষমতায় আসে আইসেনহাওয়ার। আইসেনহাওয়ারটা কি? আইসেনহাওয়ার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হলো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যে দুটো পক্ষ ছিল, আমরা হইলাম মিত্রপক্ষ। মিত্রপক্ষ তার মানে হলো যারা আমেরিকার নেতৃত্বে হিটলারের বিরুদ্ধে শক্তি। পুরা ইউরোপ, ইংল্যান্ড, ফ্রান্স তো তখন প্যারিস দখল অলরেডি ইয়ার আন্ডারে, জার্মানির হিটলারের আন্ডারে। অন্যান্য দেশগুলা মিল্লা যে জোটটা বানাইছিল এটা হলো মিত্রপক্ষ। আর এদের অপোজিট যারা অক্ষশক্তি বলা হতো, বাংলায় বলতে আমরা অক্ষশক্তি, অ্যাক্সিস ফোর্স, অর্থাৎ বিরোধী শক্তি, হিটলারের শক্তি। হিটলার, মুসোলিনি, জাপান, জাপানের তেজো হলো মিলিটারি লিডারটার নাম। এদের তিনজন এবং তাদের ছোটখাটো বন্ধু টন্ধু যারা ছিল এরা হলো অ্যাক্সিস শক্তি, অ্যাক্সিস ফোর্স। আর এরা হলো মিত্রশক্তি। এই মিত্রশক্তির দলে টপ 3টা লোক ছিল। এক হলো রুজভেল্ট আর তার দুই বগলের 2টা লোক। শুনে অবাক লাগবে আপনাদের। এক বগলে হলো স্টালিন, হ্যাঁ আপনাদের স্টালিন, এবং আরেক বগলে হলো ইংল্যান্ডের সে সময় প্রধানমন্ত্রী চার্চিল। তাহলে এটা কেমন কথা? রুজভেল্টের বগলে স্টালিন। এভাবে কিন্তু যুদ্ধ হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারটা এভাবে শেষ হয়েছে। এই যে কম্বিনেশনটা দেখালাম আপনাদেরকে মিত্রশক্তির, এই মিত্রশক্তি বিজয় লাভ করে হিটলারকে হারাই দিয়া। তার চেয়ে বড় কথা, যখন হিটলারের বিরুদ্ধে তারা ক্রমশ জিততেছে। এর আগে থাকতে আমি অন্য একটা ভিডিওতে বলেছি, একটা বিরাট তর্ক ছিল। ইংল্যান্ডকে ইরানিরা তাদের তেল তুলে আনার জন্য কন্ট্রাক্ট দিয়েছিল 1901 সালে। খুবই বাজে চুক্তির, 70%-এর উপর তেল ব্রিটিশে নিয়ে নিয়েছে। টেকনোলজি সে সময় এত সহজ ছিল না। ইরানিরা এই চুক্তি বাতিল করে দেয়
এই বাতিলের বিরুদ্ধে দেন দরবারের জন্য এবার আগে আসে তৎকালে জাতিসংঘ বানায় ফেলা এই 3 শক্তি, মিত্র শক্তি। কারণ একটু ব্যাকগ্রাউন্ড বলে দিই, মিত্র শক্তিতে আমেরিকা পার্টিসিপেট করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 42 সালের 1 জানুয়ারি থেকে, এক্সাক্ট 1 জানুয়ারিতে। তার আগে পর্যন্ত, অর্থাৎ তার আগে 2 বছর আগে 39 সালে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, কিন্তু আমেরিকা কোনো দিকে পার্টিসিপেট করে নাই, না পক্ষে না বিপক্ষে। সে ওয়েট করে বসেছিল, 41 সালে চুক্তিটা করছে, 42 সালে ফাইনাল চুক্তি করছে। ওই চুক্তিটাকে বলা হয় জাতিসংঘের জন্ম ঘোষণা। এর মানে হলো অক্ষশক্তির জন্ম হওয়া আর জাতিসংঘের জন্ম হওয়া একই কথা। তাহলে জাতিসংঘের জন্ম হওয়ার সময় এইবার তাদের একটা দায় পড়েছে, তাদের জাতিসংঘ যে একটা দুনিয়ার বিরাট কাজ হয়েছে, যাদের কাজ হলো দুনিয়া যত ধরনের স্বার্থ বিরোধ দেখা দিবে বিভিন্ন দেশের মধ্যে, সেই বিরোধগুলো মিটাই দিবে। মিটাই দিয়ে তো সে তার ক্রেডিট দেখাবে। তাহলে ব্রিটিশদের সঙ্গে ইরানের বিরোধ তেল চুক্তি নিয়ে, এই বিরোধ যদি তারা মিটায় না দিতে পারে তাহলে জাতিসংঘ বানানোর দরকার কি? ফলে এটা ছিল তাদের দিক থেকে একটা অব্লিগেশন, প্রচন্ড চাপ, বিশেষ করে রুজভেল্টের কাছে কৃতিত্ব দেখানো, জাতিসংঘের কৃতিত্ব দেখাইতে হবে। এই জন্য তারা 3 জন মিলে, এই মূল যে 3 নেতার কথা বললাম, তারা 43 সালে তেহরান কনফারেন্স, ইন্টারনেটে সার্চ দিবেন 1943 তেহরান কনফারেন্স, দেখবেন ওই 3 জন মিলে তেহরানে গেছিল। তেহরানের আমেরিকান এম্বাসিতে বসিয়া লোকাল লোকের সাথে, লোকাল লিডারদের সাথে মিটিং করছিল। মিটিংয়ে তারা কোনো ফায়দা করতে পারে না, আমি ওদিকে যাচ্ছি না। যেটা মূল কথা আমি দেখাতে চাইলাম যে তাহলে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠতা কেমন ছিল। কোন রাশিয়া? আবার সোভিয়েত ইউনিয়নের রাশিয়া। স্টালিন যার নেতা, স্টালিনের সাথে রুজভেল্ট তেহরানে গেছে যুদ্ধ মিটাইতে, তর্ক মিটাইতে, ব্যবসায়িক ঝগড়া মিটাইতে। তাহলে দুর্ভাগ্যবশত যদিও, আচ্ছা তাহলে তাহলে আগে বলে দিই, 53 সালে নতুন প্রেসিডেন্ট জন্ম নিচ্ছে আইসেনহাওয়ার। আইসেনহাওয়ারে আসার পরে তাকে এইবার কমিউনিস্টরা এই আমেরিকাকে, এই রুজভেল্টের আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু করছে। এটা কেমন হলো? যেখানে 43 সালও আপনাদেরকে আমি দেখাচ্ছি, 45 সাল পর্যন্ত রুজভেল্ট বেঁচে ছিলেন। 45 সালের আগস্টে রুজভেল্ট ন্যাচারাল ডেথ, মারা যান উনি। ওটা ওনার টানা 4 বছরের প্রেসিডেন্টের 4র্থ বছর, মাত্র 6 মাস উনি শপথ নেওয়ার পরে 6 মাস গেছে। আগস্ট বুঝতেই পারে শপথ নেয়, জুন জানুয়ারি মাসে শপথ হয়। 20 জানুয়ারি ফিক্স দিন আমেরিকান প্রেসিডেন্টের শপথ নেওয়ার। আগস্টের মধ্যে উনি মারা যায়। মারা যাওয়ার পরে ভাইস প্রেসিডেন্ট যে ছিল হ্যারি ট্রুম্যান বাকি 3.5 বছরের টেনিওরটা উনি পূর্ণ করেন ইলেকশন, এবং উনি জিতে আসেন। ফলে টানা 5 বার ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট আমেরিকান হিস্ট্রিতে ছিল এক নাগারে। আর তারপরে এবার 52 সালে ইলেকশনে আইসেনহাওয়ার জিতে আসে, আর 53 20 জানুয়ারি উনি শপথ নেন। এই আইসেনহাওয়ারকে বলা শুরু করে সোভিয়েতরা সাম্রাজ্যবাদ। এই সাম্রাজ্যবাদের গল্পটা আমরা বড় করে বললাম যাতে কানের ভিতরে ঢুকে থাকে, মনে থাকে, যেন কোনো কনফিউশন না থাকে। এখন প্রশ্ন হলো যে কেন তাকে সাম্রাজ্যবাদ বলা হলো, আগে বলেন নাই কেন? আগে তো দেখা যাচ্ছে তারা দুজনা বগল নিয়ে হাঁটতেছে, রুজভেল্ট মানে কত খাতির। এবং রাশিয়ানরা কেন, সোভিয়েত ইউনিয়ন কেন অক্ষশক্তিতে ঢুকছিল আমেরিকানদের সাথে, আমেরিকানদের নেতৃত্বে ঢুকেছিল এই কারণে যে হিটলারের সাথে চুক্তি করে রেখে দিয়েছিল প্রথমে আমাদের স্টালিন ভাইরা। কিন্তু আমাদের হিটলার সেই চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে বসে, এতে ভীষণ ভয় পেয়ে যায় স্টালিন। এই জন্য যখন আমেরিকানরা এই অফারটা দেয় যে আমরা এরকম এরকম একটু শক্তি বানাবো, এক পক্ষে যাব, স্টালিন রাজি হয়ে গিয়ে ওই পক্ষে ঢুকে পড়ে। এটা বলে নাই যে এটা হলো সাম্রাজ্যবাদীদের যুদ্ধ, না এরকম বলে নাই, এটা আমারও স্বার্থের যুদ্ধ, এটা হলো দুনিয়াব্যাপী হিটলারের ফ্যাসিজমের বিরুদ্ধে আর পক্ষের যুদ্ধ। আসলে এভাবে ব্যাখ্যা করতে রাশিয়ানরা বা কমিউনিস্টরা। এনিওয়ে আমাদের মূল কথা ফিরে আসে। তাহলে মূল কথাটা হলো যে লগ্নি পুঁজির আলাপটা, সাম্রাজ্যবাদের আলাপটা তাহলে কেন হইতেছে, কোত্থেকে হইতেছে? সাম্রাজ্যবাদ শব্দটা নিয়ে আমি বলেছি 16 সালে লেনিন ব্যবহার করেছিল, তার বইয়ের নামই ছিল সাম্রাজ্যবাদ।
এই সাম্রাজ্যবাদ শব্দটা দিয়ে তখন আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু হলো এই 53 সাল থেকে, আইসেনহাওয়ারের আমল থেকে। কেন ডিটেলে যাবো না, হেডলাইন হলো এই এই আইসেনহাওয়ারে আগস্ট মাসে ইরানের তেল খনি দখল করে শুধু না, সিআইএ পাঠায়। এই যে সিআইএ শব্দটা আমরা প্রথম তখন শুনি, সিআইএ পাঠায় লোকাল লোককে উস্কানি দিয়া রাজতন্ত্র ফিরিয়ে আনার সরকার বানাইছিল এই আইসেনহাওয়ার। সেই সময়কার নির্বাচিত প্রধানমন্ত্রী, অনেকে এই যে ইয়ের নাম শুনবেন আপনি, ওই সময়কার ইরানে যারা যারা লিডার ছিল, এদের সবাইকে খুন করে নাই, ক্ষমতা থেকে কু করা বলতে যা বুঝে একটা তাই করছিল তারা। এই করে তারা ইরান দখল নিয়েছিল। এবং ইরানের তেল, এই যে যেটা নিয়ে বিতর্ক, ইরানের তেল তারা 4টা দেশ মিলে ভাগ করে খনিগুলো এক একজন এক একটা নিয়ে নিছে। আমেরিকাও একটা খনি নিচ্ছে, সবচেয়ে বড় খনিটা আমেরিকা নিচে, ব্রিটিশের নিচে, ডাচেরা নিচে, ছোট একটা ফ্রান্সও নিচে। এইভাবে এটা হলো তাদের এর কারবার। এই জন্য তাদেরকে সাম্রাজ্যবাদ বলা হয়েছিল আমার ধারণা। কেন বলেছিল এখন বোঝা মুশকিল, খুঁজে পাওয়া মুশকিল। তবে 53 সালে আবার কিন্তু মারা যায়, স্টালিন মারা যায়। যাই হোক, আমি ওদিকে যাব না, যেটা মূল কথা লগ্নি বুঝি তাই লিখি। লেনিন লগ্নি বুঝি মানে তার বইয়ের ভিতরে সাম্রাজ্যবাদ বলতে আসলে কি বুঝাইছিলেন, ওটা হচ্ছে প্রথম বিজয়, হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয়। লেনিন সাম্রাজ্যবাদ বইটা লিখছে এই বলে, অ্যাকচুয়ালি বইটাই ছিল আসলে তর্ক, কার সাথে কার তর্ক। জার্মান কমিউনিস্ট পার্টির নেতা কাউস্কির সাথে তার তর্ক। জার্মান কমিউনিস্টরা বলতেছে যে আমাদের স্থানীয় বুর্জোয়াদেরকে সমর্থন করতে হবে দেশে ক্যাপিটালিজম বিকশিত করার জন্য। লেনিন এটাকে ভেটো দিলেন, সে বলছে যে এটা এই মুহূর্তের ভালো কাজ না, সঠিক কাজ না। কেন? একটা শব্দ ব্যবহার করবো আমি, শব্দটা ক্লাসিক ক্যাপিটালিজম না, আর খুব মহান করে দেখার দরকার নাই। ক্লাসিক ক্যাপিটালিজম মানে যখন বাইরের কোনো দেশের প্রভাব নাই, এভাবে এক একটা দেশে ক্যাপিটালিজম যখন বেড়ে উঠছে, যেমন খোদ ইংল্যান্ডেই যখন ক্যাপিটালিজম বেড়ে উঠছে, খোদ ফরাসি দেশেই যখন ক্যাপিটালিজম বেড়ে উঠছে, খোদ আমেরিকাতেই যখন ক্যাপিটালিজম বেড়ে উঠছে। যদিও আমেরিকাতে যখন ক্যাপিটালিজম বেড়ে উঠতেছে, সেটা আবার ঘুরতেছে এই ব্রিটিশরাই, আবার ব্রিটিশের একটা সেকশন, বড় লোক ব্রিটিশরা গিয়ে দখল করেছে আমেরিকা, সাথে গরিব কৃষকদেরকে নিয়ে, গরিব কৃষক ব্রিটিশদেরকে নিয়ে গেছে ওই জমি চাষাবাদ করার জন্য, তাদেরকে প্রজা বানাইছে। সেই একটা ক্যাপিটালিজম ওখানে গড়ে উঠছিল। এই ক্যাপিটালিজম গুলাকে যারা নিজেরাই নিজেদের প্রথম ক্যাপিটালিজম গড়ে তুলতেছে, এটাকে আমি বলছি ক্লাসিক ক্যাপিটালিজম। কেন ক্লাসিক? এই অর্থে যে তখন বাইরের ইনফ্লুয়েন্স করার মতন কেউ নাই, আপনারটা করতে পারবেন না, আপনারটা এমনি করতে হবো, এমনটা আমার থেকে পুঁজি নিতে হবো, এগুলো বলার কেউ ছিল না। ওই অর্থে ন্যাচারালি যেভাবে ক্যাপিটালিজম গড়ে উঠে প্রথম দিকে, সেসব রাষ্ট্রের কথাগুলো বলছি আমি। লেনিনের আর্গুমেন্ট ছিল জার্মানিতে যে ক্যাপিটালিজমটা আসতেছে, খালি একটু ব্র্যাকেটে বলে নি, জার্মানিকে বলা হয় লেট ক্যাপিটালিজম যাদের মধ্যে এসেছিল, অর্থাৎ তাদের মধ্যে ক্যাপিটালিজম আসতে দেরি করেছিল, যদিও তারা ইউরোপের বড় রাষ্ট্রগুলোর একটা। কেন হয়েছিল ওই তর্কে আমি এখন যাচ্ছি না, এটা লেট ক্যাপিটালিজম বলা হয় সবসময়। লেট ক্যাপিটালিজমের কারণে অন্য দেশে তো ক্যাপিটালিজম বিকশিত হয়ে গেছে, ফলে তাদের স্বার্থটা জার্মানির উপরে এসে পড়েছে। এই যে তার মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপিয়ারেন্সটা ঘটে গেছে। ঘটে যাওয়াতে এবার কাউস্কি মানে জার্মান কমিউনিস্ট পার্টির সম্পর্কটা, সমস্যাটা হচ্ছে তারা নিজের দেশের বুর্জোয়া, তাদের ভাষায়, তাদের সাথে বিদেশিদের সম্পর্ক, বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের সম্পর্কটাকে ইতিবাচক দেখছে। এটাকে লেনিন বলতেছে এটা ইতিবাচক না, কারণ এটা ক্লাসিক্যাল ক্যাপিটালিজম না। তা লেনিনের পজিশনটা মূলত প্রভাবমুক্তভাবে একটা ক্যাপিটালিজম ডেভেলপ করুক, এই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলা। যদিও আর একটা দিক লেনিনের দৃষ্টি সরে গেছে বলে আমার ধারণা, না এটা আমরা এখন অনেক মাতবর হয়ে গেছি সেটা না। খেয়াল রাখতে হবে, লেনিন বইটা লিখছে 16 সালে। 16 সাল মানে এই হচ্ছে আসল জায়গাটা। 16 সাল মানে হলো 1914 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে।
ফার্স্ট ওয়ার্ল্ডের মানে জিনিসটা কি আসলে? ফার্স্ট ওয়ার্ল্ডের মানে হলো জার্মানি আর কোনো দেশ খুঁজে পাচ্ছে না যে সে কলোনি বানাইব, কারণ সমস্ত দেশ দুনিয়া পুরা দুনিয়াটা যা যা অপরের দেশ দখল করা যায় এমন সব কিছু দখল হয়ে গেছে ব্রিটিশ আর ফরাসি মূলত তাদের হাতে, আর তাদের নিচা আর 3টে হাত ছিল। ইউরোপে 5টা কলোনি মাস্টার বলা হয়, একটা হলো ডাচেরা, আরেকটা হলো পর্তুগিজ আর স্প্যানিশরা। পর্তুগিজ আর স্প্যানিশরা ব্রিটিশ আর ফরাসিদের সাথে এদিকে চান্স না পেয়ে, এশিয়াতে চান্স না পেয়ে ওরা নিজেদেরকে কনসেন্ট্রেট করে এখন যেটাকে আমরা ল্যাটিন আমেরিকা বলি, দক্ষিণ আমেরিকা বলি, ওখানে ফলে ল্যাটিন আমেরিকান দেশগুলাতেই ভর্তি ছিল স্প্যানিশ আর পর্তুগিজ কলোনিতে। তারা সুবিধা ছিল খালি একজনেরই, তারা হলো 1776 সালের যে আমেরিকা। 1776 সাল মানে যখন আমেরিকা আবার স্বাধীন হয়ে গেছে। আমেরিকা স্বাধীন হয়ে যাওয়া মানে তারা এবার এই যারা ব্রিটিশ দখলদার, কলোনি দখলদার, ওই গরিব কৃষকগুলা নিজেরাই যখন রাষ্ট্রের মালিক হয়েছে, এটি হলো 1776 সালের আমেরিকান স্বাধীনতা। তাদের পক্ষে সম্ভব ছিল পাশের দেশ হিসাবে ল্যাটিন আমেরিকাতে কলোনি করার, কিন্তু খোদ আমেরিকাতেই অ্যান্টি কলোনিয়াল সেন্টিমেন্ট এত বেশি, বিকজ তারা বড়লোক ব্রিটিশদের হাতে কলোনি হয়েছিল। কতদিন? প্রথম ব্রিটিশরা আসছিল 1607 সালে, আর বিপ্লবটা হচ্ছে 1776। তাহলে দেখেন প্রায় 200 বছর। এই কলোনি থাকার কারণে দেশের সব মানুষের মধ্যে একটা সাধারণ সেন্টিমেন্ট ছিল অ্যান্টি কলোনিয়াল, কলোনি খুব খারাপ জিনিস। এটার কারণে যখনই আমেরিকানরা কোনো একটা ছোটখাটো ল্যাটিন আমেরিকান দেশকে দখল করেছে, ভিতরের লোকে এটা নিয়ে এত সমালোচনা করতেছে, 2 থেকে 5 বছরের বেশি কোনো দেশ আমেরিকানরা দখল রাখতে পারে নাই, ছেড়ে দিয়ে চলে আসছে। অন্য ব্যবসা যত কিছু সব কিছু করতে অ্যালাউ করছে, কিন্তু আমেরিকানরা নিজেরা তার দেশ কোনো দেশে গিয়ে কলোনি মালা এটাকে একেবারেই পছন্দ করে না। পত্রিকায় লেখালেখি, সমাজের আলোচনাতে একটা অস্থির করে তুলছে। ফলে আমেরিকানদের শুরু থেকেই সুযোগ থাকা সত্ত্বেও ল্যাটিন আমেরিকাতে কলোনি করতে পারে না, টিকাইতে পারে না। সেই জন্য এটাও একটা কারণ যে কেন ফ্রেঞ্চ বলছি, পর্তুগিজ আর স্প্যানিশরা ওইটাকে, ডাচেরা এসেছিল প্রথম দিকে আমাদের এদিকে, কোথায়? এখন যেটাকে আমরা বলি ইস্ট এশিয়া। ইস্ট এশিয়া মানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন, এই যে এক সারি দেশগুলো, ব্রুনাই, ছোটখাটো আরো দেশও আছে। এইসব জায়গাগুলোতে প্রথম আসছিল ডাচেরা। তারাই প্রথমে মশলার ব্যবসায়ী, ওরাই আমাদেরকে কিন্তু মশলা খাওয়ানো শিখেছে, কিন্তু মশলা ওরা নিজেরা খায় নাই। ফলে আমরা যতভাবে মশলা খাওয়া শিখেছি, কিন্তু মশলা পাইছি ওখান থেকে। শ্রীলঙ্কার দারচিনি আজও বিখ্যাত, মনে রাখতে হবে আমাদেরকে। এনিওয়ে, সো ডাচেরা ছিল ওখানে, কিন্তু পরবর্তীকালে ব্রিটিশ আর ফ্রান্সরা এসে এরা ওদের থেকে বড় শক্তিশালী ছিল, এদের যুদ্ধের জাহাজের সক্ষমতা বেশি ছিল, এদের স্টিল ছিল সবার চেয়ে বিখ্যাত। স্টিলের কারণে, ভালো স্টিলের কারণে তাদের জাহাজ শক্তিশালী জাহাজ হতো। মনে করা হয় এটাই তাদের সামরিক শ্রেষ্ঠত্বের বড় কারণ। তো ফলে পরবর্তীকালে ব্রিটিশ আর ফ্রেঞ্চরা এসে যা ডাচদেরকে হারিয়ে দিয়ে, এরপরে আবার ফরাসিদেরকেও হারিয়ে দিয়ে বেশিরভাগ জায়গা দখল করেছে ব্রিটিশরা। যেমন ইন্ডিয়াতে 2-3টা জায়গায় হয়তো আপনি ফ্রেঞ্চদেরকে পাবেন। কোথায়? কলকাতার এক চন্দননগর বলে একটা দ্বীপের মতো জায়গা, একটা ডিস্ট্রিক্টও না, সেখানে ফরাসিরা ছিল। আপনার বোম্বাইয়ের পাশে গোয়া পাবেন, পর্তুগিজরা ছিল। তো এরকম ছোটখাটো জায়গায় 2-1টা পাবেন। পর্তুগিজরা কিন্তু সবার আগে আসা, ইন্ডিয়াতে সবার আগে আসা, কত আগে? 1000 সাল, 1100 সালের দিকে আসছে। কোথায়? কেরালা দিয়ে ঢুকছে। কেরালায় যতগুলো খ্রিস্টান আছে সব হলো কিন্তু পর্তুগিজদের হাতে খ্রিস্টান হওয়া। বুঝবার উপায় কি? নাম দেখলে বুঝবেন। রদ্রিজ, কস্তা, এই নামগুলো, শব্দগুলো আসলে পর্তুগিজ খ্রিস্টানের নাম। নাম দেখেই বুঝবেন যে এরা কাদের হাতে খ্রিস্টান হয়েছে, অর্থাৎ ওরা ওই সময় দেশে আসছিল। এনিওয়ে, আমি আবার গল্প ছোট করে নিয়ে আসি। তাহলে মূল জিনিসটা হলো আসলে যে 14 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে কুখ্যাতি বা সবচেয়ে বিপজ্জনক অবস্থা তৈরি করেছে বোথ ব্রিটিশ এবং ফ্রান্সদের। আচ্ছা, যুদ্ধটা কার ছিল আসলে? লেট কামার জার্মানি এসে যে এখন তখন দেখে যে সব তো কলোনি হয়ে গেছে,
আমার ভাগে তো কিছু নাই। কিছু নাই। এর রাগের চোটে যুদ্ধটা ঘরের ভিতরে, ইউরোপের ভিতরে যুদ্ধ লাগাই দিয়েছে ইংল্যান্ড আর ফ্রান্সের সাথে। এইটাই হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তাহলে পিছনের কারণ হলো জার্মানি লেট কামার ইন ক্যাপিটালিজম, কিন্তু আইসে সে আর কলোনি খুঁজে পাইতেছে না, অথচ সবার কলোনি আছে। তাদের ভাষায় সে সময় বলা হতো হ্যাভ আর হ্যাভ নটস। জার্মানিদেরকে ঠাট্টা করে বলা হতো তোরা তো হ্যাভ নটস, তোদের তো কলোনি নেই, তোরা আইসিস খা। তো তারা শেষ পর্যন্ত যুদ্ধটা ঘরের ভিতরে লাগাইতে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এখন এই যুদ্ধটা এতই মারাত্মক ছিল, এটা তো একালের যুদ্ধ না, ইউক্রেনের যুদ্ধ না যে টাকা ছাপায় আমাদের বাইডেন সাহেব টাকা ছাপায় রুশ ইয়েকে দিবে, ইউক্রেনকে টাকা দিবে 600-700 মিলিয়ন করে দিয়ে দিবে, বিলিয়ন করে দিয়ে দিবে টাকা, ডলার দিয়ে দিবে। এটা তো সেকাল ছিল না। সেকালের টাকা ছাপে দিবে কি? আর সেকালের টাকা দেওয়া যেত না। সেকালের ডলার ছিল গোল্ড ব্যাকড কারেন্সি, অর্থাৎ ব্যাংকের বল্টের সোনা রেখে তার ইকুইভ্যালেন্ট টাকা ছাপানো যেত। যে সোনা রাখেন নাই তার টাকা ছাপানো যেত না, এই নিয়মে চলতো। এই জন্য এটাকে গোল্ড ব্যাংক কারেন্সি বলা হয়। সেই যুগ ছিল এটা। সো গোল্ড ব্যাংক কারেন্সির যুগে হোল ইউরোপ এই যুদ্ধের কারণে, যুদ্ধের শুরু ইংল্যান্ড করেছে, ফরাসিরা করেছে। এটার কারণে তারা খেপেছে। এটার যে যুদ্ধটা লাগে এটাই হচ্ছে, এই ভিত্তিতে ভাগ হয়ে যায় ইউরোপ। এটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যুদ্ধ শুরু হচ্ছে 14 সালে। সবচেয়ে ট্র্যাজিক পার্টটা হলো 14 সালের আগে পর্যন্ত হোল ইউরোপেও কিন্তু একটা আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থা গড়ে উঠেছিল। কথাটা মনে রাখি, আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থা এইটাই কিন্তু পরবর্তীকালে যেটা আইএমএফ হবে। সো আইএমএফ এ ভ্রূণটা বলতে পারেন ফার্স্ট ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু একটা বিশেষত্ব আছে। এই আন্তরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থা খুব সীমিত, কিন্তু এটা চালাচ্ছে একটা প্রাইভেট লোক। কমিউনিস্টদের চোখে খুব খারাপ লোক সে একটা। রথসাইল্ড ইংলিশ উচ্চারণ করে ফেলাইলেন, লোকটা জার্মানির লোক, এই জন্য উচ্চারণ করতে হবে রথশিল্ড। হ্যাঁ, রথশিল্ড তার 3 ছেলেকে 3 শহরে বসিয়েছে ইউরোপের, আর সে নিজে এক শহরে। তাহলে 4টা শহরের প্রতিদিনের ডলার রেট কত জানি না, এটার মধ্যে সে একটা হিসাব ব্যালেন্স করে দিত, আজকের ডলার রেট করতে সে কি হবে। এইভাবে চলতো ইন্টারন্যাশনাল বাণিজ্য। যেই কাজটা বড় করে দেখলে করে এটাই আইএমএফ এখন করছে। কিন্তু রথশিল্ডকে পুরা ডুবাই দেয়। রথশিল্ডের কাছে হিউজ পরিমাণের টাকা ধার নিয়েছিল খোদ ইংলিশ সরকার। যুদ্ধের ভিতরে ডলার রেট কেমন রাখবো, প্রত্যেকটা দেশ বেধড়ক খরচ করছে। খরচ করেছে মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। এখন এটা কই থেকে সামাল দিবে? কারণ ডলার রেখে, সোনা রেখে না ডলার ছাড়তে হয়। উপায় না দেখে রানী পারমিশন দিয়ে যে তোমরা এখন সোনা না রেখেও ডলার ছাড়তে পারো। এই কথা মানে কি? মানে হলো ডাইরেক্ট মুদ্রাস্ফীতি। আগে 10 টাকায় যে কটা মাল পাইতেন, যদি 1 কেজি চাল পেয়ে থাকেন, এখন 10 টাকা দিলে দেখা যাবে যে 800 গ্রাম পাইবেন। এটা হলো মুদ্রাস্ফীতি। এটাই হলো ওই ইয়ে না রেখা, সোনা না রেখে ডলার ছাপানোর মানে হলো এটা। অন্য ভাষায় আমরা যেটাকে মুদ্রাস্ফীতি বলি। সব প্রত্যেকটা ইউরোপিয়ান দেশের এই অবস্থা হয়ে গেল। ফলে তাদের পুঁজির সংকট দেখা দিল। একই সময় এবার আমেরিকানরা ততোধিক আজকের চীনের মতন একটা শক্তি হিসেবে, ইকোনমিক শক্তি হিসেবে উঠে আসতেছে। কবে থেকে? আমেরিকানদের এই উঠে আসাটা ব্রিটিশদেরকে ছাড়িয়ে যখন গ্লোবাল সারপ্লাসের দেশ হিসেবে, ইকোনমিক সারপ্লাসের দেশ হিসেবে আমেরিকা উঠে আসে। আমেরিকা ইউরোপের এই সব দেশ যুদ্ধে জড়িয়ে আছে। যুদ্ধের পরেও এই ইকোনমিক তাদের ডুবে যাওয়াটা কভার করতে পারছিল না, এত বড় একটা যুদ্ধের খরচ গেছে। তারা তখন আমেরিকা থেকে লোন নেওয়ার জন্য পাগলা হয়ে গেছে। আর আমেরিকা ততই একটার পর একটা আইন বদলাচ্ছে। আপনি যদি এই 33 থেকে 40 পর্যন্ত যেগুলো আইন বদলাচ্ছে সেগুলো যদি তাকান, আমি সবচেয়ে শেষেরটা বলি। শেষেরটা ছিল ক্যাশ অ্যান্ড ক্যারি আইন। ক্যাশ অ্যান্ড ক্যারি মানে এর আগেরটা ছিল আসলে যে আপনি মাল পাঠাইবেন ইউরোপে নিজের জাহাজে, আমেরিকান জাহাজে পাঠাইতে পারবেন না। যদি ওরাই আমেরিকান জাহাজে একটা বোমা মেরে দেয়, তখন তো আমাদেরকে ওটার প্রতিশোধ নিতে গিয়ে যুদ্ধ জড়াই যেতে হবে। সুতরাং নিজের জাহাজে দেওয়া যাবে না। এই যে বাধা দিচ্ছিল প্রেসিডেন্ট, একটার পর একটা বাধা তৈরি করছিল যাতে ইউরোপের সাথে ব্যবসা না করতে পারে, মানে ব্যবসা করতে পারে কিন্তু সীমিত, নিজেদেরকে বিপদে না ফেলে।
এইটা শেষ পর্যন্ত যায় ক্যাশ অ্যান্ড ক্যারি, মানে ওদের জাহাজে করে মাল নিয়ে যাবেন, মাল দিয়ে বলবেন নগদ সোনা দাও, দিয়ে কোথা হবে আমি সোনা নিয়ে কাটতে বলবো, ওদের নাই আমি, ওই যুদ্ধে নাই আমি। এইভাবে আইন করতে হয়েছিল। আইনগুলো দেখলে বুঝবেন এই 10 বছর আমেরিকা চলছিল কি করে, আর হোল ইউরোপের ক্রাইসিসটা কি ছিল আসলে। আমি গল্প এখন শর্ট করব। 41 সাল থেকে আমেরিকা যুদ্ধে জড়া যাচ্ছে, আমি আর সেদিকেও যাচ্ছি না, আমি এখন সোজা চলে আসবো যে জায়গায়। তাহলে হোয়াট ইজ লগ্নি পুঁজি? লগ্নি পুঁজি মানে হচ্ছে বিদেশি পুঁজি। ডেফিনেটলি আপনার নিজের দেশের পুঁজির শর্টেজ হয়ে গেছে। এই অবস্থায় পুঁজির শর্টেজ হচ্ছে ইউরোপের যুদ্ধের কারণে। মূলত যুদ্ধ যদি না লাগতো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যদি না লাগতো, তাহলে তো আমাদের রথশিল্ডের ওই ব্যবসাটাই আরো বড় হয়ে যেত। এই কথা আপনাদেরকে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, খুব পরিষ্কার করে গেঁথে রাখতে হবে। কোন ব্যাংক, সরকারি মালিকানায় ব্যাংক, এটা অকল্পনীয়। দুনিয়াতে এটা কোথাও কল্পনা করা না। এটা অনেকটা এরকম, আপনার একটা ব্যবসা আছে, আপনার একটা কারখানা আছে, সরকার নিয়ে নিবে, এটা তো কথা, এটা তো প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি সরকার নিবে কি করে? আমার নিজের না, ব্যক্তি মালিকানার না। এই ছিল আর্গুমেন্ট। ফলে ব্যাংক সে তো আরো সাংঘাতিক জিনিস, এটা তো পুরাটাই টাকা, আপনি আমার টাকা নিয়ে নিবেন, এটা কোনো কথা? আচ্ছা, এই হলো সে যুগ। তাহলে এই যুগটা কেটে গেল কখন? 45 সালে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক জন্ম হয়। 45 সালের সময় থেকে একটা কন্ডিশন দেওয়া হয়, প্রত্যেক দেশে একটা সেন্ট্রাল ব্যাংক থাকবে, রাষ্ট্র মালিকানাধীন। অবশ্যই বাংলাদেশ ব্যাংক যেটা রাষ্ট্রীয় মালিকানা বলার কোনো অপেক্ষা আছে? এরপরে ওই বাংলাদেশ ব্যাংকে দিয়েই বা যত প্রাইভেট ব্যাংক আছে বা সরকারি ব্যাংক আছে সবার বাপ হবে ওইটা, ওকে দিয়ে কন্ট্রোল করাবেন। আর সারা দুনিয়ায় এই যারা যারা বাংলাদেশ ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংক আছে, এই সেন্ট্রাল ব্যাংকগুলোকে মাধ্যমে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক হোল ওয়ার্ল্ডের ইকোনমিকে কন্ট্রোল করবে। সো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক খাড়া করতে গেলে প্রত্যেকটা দেশে একটা করে সেন্ট্রাল ব্যাংক কায়েম করতে হবে। সরকারি ব্যাংক ডেফিনেটলি হবে, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর থাকবে এবং গভর্নরের বেশ কিছু কাজ করার স্বাধীনতা থাকবে, রাষ্ট্র ওখানে হস্তক্ষেপ করতে পারবে না। আরো আছে, ওই দেশে প্রত্যেকটা ডাটা, ইকোনমিক ডাটা আপনাকে শেয়ার করতে হবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। আপনি যখনই মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাকে সাথে সাথে ওরা ওই প্রোফর্মাগুলো পাঠিয়ে দেবে, বলবে যে বুঝেছেন কিনা দেখেন, কেমন আপনার ডাটা দিতে হবে এটা কেন পূরণ করে। যদি না বুঝতে পারেন আমার দেশে আসেন, আমি আপনাকে আমার অফিসে আসেন, আমি শিখাই দিব। আর নাইলে আমার দেশ থেকে লোক নিয়ে যান, সে আপনাকে শিখাই দিবে কি করে এই ডাটাগুলো পূরণ করে দিতে হয়। অর্থাৎ গ্লোবাল ইকোনমিক ডাটা আইএমএফ এর হাতে থেকে যাবে, এটার আপনি লুকায় রাখতে পারবেন না। কারণ ওগুলোর উপরে বিশেষ বেশি বেসিস করে না, খারাপ মনে নিয়েন না। ডেফিনেটলি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আমেরিকান নেতৃত্বেই হচ্ছে, কিন্তু তাদের পারপাসটি ছিল এই যে গ্লোবাল ক্যাপিটালিজম যেন স্মুথলি চলে। অর্থাৎ ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি বাংলাদেশে বছরে 100টা ইস্যুজু ট্রাক কিনে আনেন জাপান থেকে, এখন কোনো কারণে আপনার ইকোনমি ফেল করছে, এখন ওই ইস্যুজু কোম্পানিটাকে বন্ধ করে দিবে। দেখেন কি দাঁড়াইলো তাহলে। আপনার দেশে ইকোনমিক ফল আউটটার জন্য জাপানের একটা কোম্পানি বন্ধ হয়ে যাবে, ঠিক হইল? তাহলে তো ক্যাপিটালিজম চলবে না। তাহলে গ্লোবাল ক্যাপিটালিজমকে, আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যটাকে যদি চালু রাখতে হয়, আইএমএফ এর কাজ হচ্ছে এই জিনিসটাকে ফয়সলা করা, কেন প্রবলেমটা হচ্ছে সেটা আবিষ্কার করে ওটাকে সলভ করে দেওয়া, আর ইমিডিয়েট যে পয়সার ঘাটতি হবে এই ঘাটতিটা পূরণ করে দেওয়া, সবচেয়ে কম সুদে, না সুদে কখনো কখনো আপনি ধার দিবে সে, আর শর্ত দেবে যে তোমাদেরকে এই এই সংস্কারটা করতে হবে, সংস্কার করলে এটা আবার ঠিক হয়ে যাবে। তাহলে আইএমএফ এর পারপাসটা কি? পারপাসটা হচ্ছে ওই যে ওই কারখানাটা যেন বন্ধ না হয়ে যায়। এখন এটাকে আপনি ব্যাখ্যা করতে পারেন কমন হিসেবে, দেখছো জাপানিজ ক্যাপিটালিজমকে বাঁচানোর জন্য আপনাকে ডুবাই দিয়েছে, না এটা বহু ব্যাখ্যা, এটা ঈর্ষণীয় ব্যাখ্যা হইলো আসলে। এটাতে শুধু জাপানের কারখানা না তো, তা আপনার ইকোনমি পড়ে গেছে, আপনি উঠবেন কেমনে? এটা তো হলো না। এই জন্য আপনাকে সে লোন দিবে আর বলে দিবে কি কি কারেকশন করলে পরে ঠিক হবে। আর আইএমএফ এর ভিতরে এক্সপার্ট লোক তৈরি করে রাখা হয়েছে, ক্রমশ তারা অভিজ্ঞ হচ্ছে প্রত্যেকটা ক্রাইসিস কি করলে পরে ঠিক হয়ে যায়, ও আবার ইকোনমিক লাইনে ফেরত চলে আসে। এটা হচ্ছে আইএমএফ এর টাস্ক। আইএমএফ এর সেকেন্ড টাস্ক এটা। প্রথম টাস্ক হলো প্রত্যেক দেশের কারেন্সির রেট কি হবে ওটা সে ঠিক করে দেয়, না ইচ্ছা মতো হুমজিক্যালি না, একদম নিরপেক্ষভাবে যা হওয়া উচিত তাই। কথা খেয়াল রাখবেন,
যদি সে বায়াস হতো, আমেরিকান বায়াস হতো, তাহলে তো কারেন্সি রেট ঠিক না করতে পারলে দুনিয়াতে গ্লোবাল ইকোনমিক সিস্টেমটা, বাণিজ্য ব্যবস্থাটাকে চলতো? এটা কখনোই চলবে না, এটা কখনোই হবে না। আপনাকে তো একটা সিস্টেমটাকে রান করাইতে হবে, এটা হচ্ছে মূল লক্ষ্য ছিল। আপনাকে ওই রসিলের ব্যাপারটাকে আরো ব্যাপকভাবে লজিক্যালি স্টাবলিশ করতে হবে, সিস্টেম একটা স্টাবলিশ করতে হবে। সেই কারণে তার এই বাংলাদেশ ব্যাংকগুলা সেন্ট্রাল ব্যাংক খুলে রাখাটা, এই প্রথম সরকারি ব্যাংকের ধারণাটা আসলো। ব্যাংক অফ ইংল্যান্ড, যেটা ইংল্যান্ডের সারা জীবন প্রাইভেট ব্যাংক ছিল, খোদ রানীর অ্যাকাউন্ট ছিল, কারণ রানীর নিজের ব্যাংক ছিল না। রানীর পার্সোনাল অ্যাকাউন্ট ওখানে আছে, রানীর রাষ্ট্রেরও একটা অ্যাকাউন্ট আছে, একটা না কয়েকটা আছে, সবই চালাইতো ব্যাংক অফ ইংল্যান্ড। এই ব্যাংক অফ ইংল্যান্ডকেই সেন্ট্রাল ব্যাংক বানিয়ে দেওয়া হয় 1945 সালে। চল, বেশিরভাগ দেশের সেন্ট্রাল ব্যাংকের জন্ম 1945 সালে। আর সেন্ট্রাল ব্যাংক যদি আপনার জন্ম না দেন, তাহলে আপনাকে মেম্বার করা হবে না, IMF এ মেম্বার আপনি হইতে পারবেন না, এটা প্রিকন্ডিশন। কেন বুঝতেই পারতেছেন? কারণ আপনার মাধ্যমে তো আমি ইনফরমেশনগুলো নিব। দুনিয়ার গ্লোবালি ইকোনমিক ক্যাপিটালিজম বিস্তার লাভ করতে গিয়ে কোথায় ধরা খাইতেছে, এটা আগে বুঝতে হবে না আপনাকে। হ্যাঁ, এবার আসেন, কমিউনিস্টরা আমি যতবার ক্যাপিটালিজমের পক্ষে কথা বলছি, আমরা এই যে দেখছো না, গৌতম দাস ক্যাপিটালিজমের দালাল, আমি তো উনার বিরুদ্ধেই সংগ্রাম করতেছি। আচ্ছা ভাই, করেন, অসুবিধা নেই ভাই সাহেব, কথাটা খালি শুনে রাখেন। মূল জিনিসটা হলো, আপনারা বলতেছেন যে ক্যাপিটালিজম খারাপ। খারাপ মানে ক্যাপিটালিজম পাপ। পাপ মানে এই যে পুঁজি, মুনাফা, লাভ, এই সব জিনিসগুলো হলো পাপ, শ্রমের শোষণ। কাজেই এই জিনিস করা যাবে না। আচ্ছা, তো পাপ ছাড়া জীবন যাপন করার কি উপায় আছে? বলো হ্যাঁ আছে। কেমনে? এই যে আমাদের স্টালিন সব দেখেন না, সমাজতন্ত্র বানাইছে, তো কেমনে বানালেন আপনারা? রহস্যটা কি? রহস্যটা হলো এই যে দেখছেন না, সব পাপের উৎস কিন্তু, বুঝছেন না, এই যে মানুষ যেখানে শ্রম দেয়, এই শ্রম দেওয়ার জায়গাটা যদি ব্যক্তি মালিকানা হয়ে যায়, এটা হচ্ছে প্রবলেম। সো আপনি সবগুলাকে রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে আসেন, সব প্রবলেম সলভ। এই চিন্তার উপরে ভিত্তি করে স্টালিন সাহেব সমাজতন্ত্রটা করছিলেন। দুর্ভাগ্যবশত এটা যে কাজ করতেছে না, এটা প্রথম টের পান মাসুদ। সোভিয়েত ইউনিয়নের তাল মাতাল দিয়ে, তালি তুলি দিয়ে চলছে অনেক দূর, 91 সাল পর্যন্ত। মাসুদ এটা বুঝে যায়, বিপ্লব করেছিল 49 সালে। 58 সালে উনি বুঝে যায় ওনার প্রোডাকশন বাড়তেছে না, উনি বুঝে যান এই পথে হবে না। উনি যে রাস্তাটা নেন, সেটা হলো যে ক্যাপিটালিজমের পথে যেতে হবে। বাট এই ক্যাপিটালিজমটা রান করবে আমরা কমিউনিস্টরা, আমাদের কন্ট্রোলে একটা ক্যাপিটালিজম হবে। এটা খালি বাড়তি, অবাধ ক্যাপিটালিজমটা না, এটা না, পার্টির কন্ট্রোলে একটা ক্যাপিটালিজম হবে। এই ছিল মাও সেতুংয়ের তত্ত্ব। এইটাই আজকে বড় হয়ে, এইটাই দেং জিয়াওপিং এর তত্ত্ব। যদিও আমাদের এখানে দেং জিয়াওপিং এর ভিলেন মনে করা হয় লেনিন, এই মাও সেতুং বোধহয় ওইটাই আছে। মাও সেতুং এর বদলে যাওয়া মাও সেতুংই যে দেং জিয়াওপিং, এইটা আবার এরা বুঝে নাই। কারণ এটা মাও সেতুং এর বলার সমস্যা ছিল। যে কোনো নেতার সবচেয়ে বড় সমস্যা হলো, নেতা যখন তত্ত্ব বদলালে নেতার পূর্ব ধারণাটা আর পরের ধারণাটার মধ্যে সংঘাত শুরু হয়, পার্টি দুই ভাগ হয়ে যায়। এক ভাগ চলে যায় পূর্ব ধারণার পক্ষে, একদল আসেনি। এইটাই হলো মাও সেতুং পরিষ্কার করে বলে নাই আমি ভুল, আগের তত্ত্বে ভুল কি ছিল। উনি একটা মিথ্যা কথা বলে জিনিসটাকে ঝামাচাপা দিয়েছেন। উনি বললেন পার্টি বুর্জোয়া হয়ে গেছে, পার্টির মধ্যে এখন সংশোধন। উনি যে আসলে পার্টি ভেঙে ফেলতে চাচ্ছেন এটা বলতেছেন না, বলতেছেন পার্টি বুর্জোয়া হয়ে গেছে, এগুলো সব উলট পালট করে দিয়া, এই বুর্জোয়াদের খেদায় দিয়া আমাদেরকে নিচের লোক সংস্কার করতে হবে। আসলে এইটাই হলো পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম। শব্দটা পরিষ্কার করে বলতে চান নাই, আরো ঝগড়া লেগে যাবে। আর মিলিটারিকে বাইরে পাহারা রাখছে, এটা হলো অনেকটা যেন একটা বক্সিং এর থাকে না, রিং থাকে না, তো রিং এর মধ্যে এবার বলতেছে দুই কনস্পাইরি, দুই পক্ষ মারামারি করে যে জিতবে আমার পক্ষটা জিততে হবে কিন্তু। হ্যাঁ, আর তোরা আর্মিতে তোদের কাজ হবে, কেউ যেন এই ফিল্ড ছেড়ে পলায় না যায়, পলাই গেলে ধরে এনে আবার উঠাই দিবি, এইখানে মারামারি করে শেষ হইতে হবে, তোরা খালি পাহারা দিবি যেন আমার পার্টিটা জিতে। এইটা হচ্ছে কমিউনিস্ট পার্টির রোল। এই হলো চাইনিজ মাও সেতুং 58 সালের পরে, এটাই হলো তার কালচারাল রেভলিউশন, নাম দিচ্ছে কালচারাল রেভলিউশন। আসলে পার্টির পুরো পার্টির
আঁকা পাঁচতলা বলা হয়েছে, পার্টির নেতৃত্বে ক্যাপিটালিজম শুরু করছে। এইটাই এখনকার চাইনিজরা, এটাই এখনকার চাইনিজদের এত রাইজ, যেটা উল্টা আমেরিকাকে চ্যালেঞ্জ করতেছে, আমি এলাম গ্লোবাল লিডার, তুই কে? এনিওয়ে, আমি কথায় বাড়াবো না ওদিকে। তাহলে মূল জায়গাটা হলো আসলে কি, আমার এই জন্য পজিশনটা হলো, আমি ডেফিনেটলি সারপ্লাস ভ্যালু থিওরি, আমি মনে করি ঠিকই মার্কস তত্ত্বটা ঠিক দিচ্ছে, কিন্তু প্রবলেম হলো এটা হলো থিওরিটিক্যাল ধারণা। কি করলে পরে, কি ধরনের সিস্টেম বানালে, ইকোনমিক সিস্টেম বানালে সারপ্লাস ভ্যালুটা চুরি হবে না, বা সারপ্লাস ভ্যালুটা ফেরত দেওয়া আর কোনো উপায় আছে কিনা অন্য কোনোভাবে। যেহেতু এমন কোনো ক্যাপিটালিজম, এমন কোনো ইকোনমিক সিস্টেম দাঁড় করানো যায়নি এখন পর্যন্ত দুনিয়া। এটা হলো অনেকটা, ক্যান্সার হয়েছে কিন্তু সব ক্যান্সারের ওষুধ নেই, ক্যান্সার হলেই ডাক্তার কাছে গেলেই ডাক্তার ওষুধ দিয়ে দিবে আর আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে, জিনিসটা এরকম না। এটা গবেষণা এখনো চলতে আছে। সারপ্লাস ভ্যালু থিওরিটাও তাই, সারপ্লাস ভ্যালু থিওরি থেকে বেরিয়ে আসা, মুক্ত হয়ে আসা, এখান থেকে চুরি হয়ে যাওয়াটাকে ঠেকানোর এমন কোনো উপায় আমরা পাইনি। একটাই পাইছিলাম বলে মনে হয়েছিল, এইটাই হলো স্টালিনের সমাজতন্ত্রটা, দ্যাট ফেইল্ড। মাসুতুং আগে ফেলটা ঘোষণা করে, আগে নতুন রাস্তা নিছে, সোভিয়েত ইউনিয়ন পরে নিছে, এমন খারাপ অবস্থায় নিছে যখন সোভিয়েত ইউনিয়নকে এক জায়গায় রাখা যায় না, 15টা দেশ ভাগ হয়ে গেছে। ওকে, তাহলে এই লড়াইটা এখনো আছে, আসলে সারপ্লাস ভ্যালু ফেরত দেওয়া যায় না। বাট কিছু কিছু জিনিস অলরেডি এর প্যারালাল শুরু হয়েছে, যেমন হেলথ এডুকেশনের পয়সা। এই যে যাদেরকে কনজারভেটিভ বলছেন আপনারা, কনজারভেটিভরা বলতেছে ব্যবসায়ীরা কেন হেলথ এডুকেশনের পয়সা দিবে, তারা ট্যাক্স দিবে কেন? এটা হচ্ছে কনজারভেটিভদের আর্গুমেন্ট। আর ডেমোক্রেটরা কি বলতেছে, লিবারেল যাদেরকে বলে, যে ন, ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের পয়সা দিয়ে তো গরিবের এডুকেশনের পয়সা দিতে হবে, হেলথের পয়সা দিতে হবে। আসলে উল্টাটা। দেখেন আপনার সমাজে যেটা আপনার হিউম্যান রিসোর্স, সে যদি এডুকেটেড না থাকে, আপনি কারখানার দরজায় যেগুলো লেবার পাবেন, ম্যাট্রিক পাসও না, এটা অশিক্ষিত ছেলে পাবেন, একটা মেয়ে পাবেন একটা, তাকে নিয়ে আপনার কাজ হবে? তাহলে আপনার তো এডুকেটেড লেবার লাগবে। আর যত বেশি সরকারের উপর চাপাই দেওয়া যায়, তত তো আপনার ওদেরকে ট্রেনিং এর পয়সা আপনার কম লাগবে। ফলে প্রত্যেকটা কারখানা মালিকের লক্ষ্য হলো যে এডুকেটেড লেবার পাওয়া, আর এডুকেশনের খরচটা কে দিবে, এই দায়িত্ব নিতে চায় না। এইটাই বলা হচ্ছে যে এইবার ফোর্স করে ট্যাক্স আদায় করেন আপনি। তাহলে ট্যাক্স হচ্ছে একটা রেমেডি বলতে পারেন, পুরোটা না। কিছু সারপ্লাস ভ্যালু বের করে নিয়ে আসুন ওদের পেটে পাড়া দিয়া। ওদের হেলথের পয়সা লাগবে, আপনি দিবেন না তো কে দিবে? মরে যাবে সব। যদি মরে যায়, লেবার মরে যেতে, লেবার শর্টেজ যাবে, কারখানা চালাবেন কাকে দিয়া? প্রতিদিন কারখানার লেবার এসে বলতেছে, ভাই আমার পেট খারাপ, আপনি কেমন? ও স্বাস্থ্য ভালো না, পেট খারাপ হয় প্রতিদিন, এই লেবার দিয়ে আপনার চলবে? তাহলে অন্তত তাহলে একটা পানির ব্যবস্থা লাগবে। তাহলে এই যে দেখেন মিউনিসিপ্যালিটির খরচ কি তাকেই দিবে? এই যে দেখেন, তাহলে শ্রমিককে, সুস্থ সবল একটা শ্রমিক যদি আপনার কারখানায় না পৌঁছাইতে পারে, এটা একা কেবলমাত্র ওই লোকটার সমস্যা না, এটা রাষ্ট্রের একার সমস্যা না, এটা ওই কারখানা মালিকেরও সমস্যা। অথচ আপনি সারপ্লাস ভ্যালু চুরি করে নিয়ে গেছেন, তার কিছু ফেরত দিবেন না, এটা তো হয় না। এই জন্য আমরা নানান কথা বলে, মিউনিসিপ্যালিটি ট্যাক্স বলে, কি এটা বললে সেটা বললে, হেলথের পয়সা দিতে হবে, এডুকেশনের পয়সা দিতে হবে বইলা ওদের কাছ থেকে নিচ্ছে। এটা ইউরোপে চালু হয়েছে। প্লাস আরো কি চালু হয়েছে দেখেন, মিনিমাম ওয়েজ ফিক্স করে দেওয়া হয়েছে। এর নিচে বেতন দিতে পারবেন না আপনি। আপনি আপনার ইচ্ছা মতো যা খুশি দিয়ে একটা নিয়ম বানাবেন, এটা হবে না, এটা না করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এগুলাকে আমি বলছি যে আপনি টোটকা, ডেফিনেটলি এগুলা সারপ্লাস বলে ফেরত দেওয়া না। আমি বলছি যেটুকু না দিলে হবে না, ব্যালেন্স করার চেষ্টা করা, ব্যালেন্স করার চেষ্টা, মানে যেটুকু না দিলে হবে না। আমি তো চাই যে পুরাটা ফিরে আসতে হবে, কিন্তু আপনার সেরকম একটা ব্যবস্থা কি এ পর্যন্ত আমরা চালু করতে পারছি? অল্টারনেটিভ পারি না এখন। আমি ফেলে দিতে বলছি না, এক্সপেরিমেন্ট চালাই দিতে হবে আমাকে, এটা হচ্ছে আমার পজিশন। আমি মনে করি মার্কসের সারপ্লাস ভ্যালু থিওরি ডেফিনেটলি একটা ফার রিচিং অনেক কিছু সে বলে ফেলছে, কিন্তু থিওরিটিক্যাল কথাটা ক্ষেত্রটাকে বাস্তবায়িত করতে গেলে পরে আমাদেরকে আরো অনেক কাজ করতে হবে। কিন্তু ততদিনকে আমরা না খেয়ে বসে থাকবো? ততদিনকে আমাদেরকে এই ক্যাপিটালিজমের ভিতরে ঢুকে যাওয়া ছাড়া পথটা কি আসলে? এই হচ্ছে আমার পজিশন। এনিওয়ে, তাহলে মূল কথা আসলে যে কথা, লগ্নি। লগ্নির মানে কি? এবার লগ্নি আরেকটা মানে দিই আপনাদেরকে। একটা তো লেনিন মানে গেছে। একালে দেখেন বাংলাদেশের কথা দেখেন, ইন্ডিয়ার কথা দেখেন, যে বাংলাদেশ বা ইন্ডিয়া ব্রিটিশ কলোনি ছিল, 200 বছর ধরে আমাদের সারপ্লাস উঠে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আমরা ক্লাসিক্যাল ক্যাপিটালিজম চালাতে চাইলে পারবো এখন? স্বাধীন হয়েছে 47-এ, আমার নাই পুঁজি, আমার নাই চাকরি, এই স্বাধীনতা কি চিবাই খামু?
চাকরি না থাকলে এই স্বাধীনতার মানে কি? থাকা না থাকার সমান। কাজ কাম নাই, আমার আমার পড়ালেখা নাই, ভালো ডিগ্রি নাই, ডেলি ভাত খেতে পারি না। তাহলে এগুলোর জন্য আমাকে তো একটা ক্যাপিটাল ফেরত আসতে হবে। তাহলে কমিউনিস্টদের, একালে কমিউনিস্টদের মিস্টেকটা হচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে আপনার বিদেশি পুঁজি আনা ছাড়া কোনো বিকল্প নাই। এটা একটা এক্সেপশনালি ঘটনা ঘটে গেছে। আপনার নিজের ক্যাপিটালিজম, নিজের যে সারপ্লাস, সব ক্যাপিটালিজমই নিজের সারপ্লাস নিজে তৈরি করতে পারে, যদি না আপনি বাঁধ ঢুকায় ওখান থেকে সারপ্লাসটা চুরি করে না নিয়ে যান। ব্রিটিশরা এই কাজটা করছে 200 বছর ধরে। সো এই যে পুঁজির গ্যাপটা হয়েছে, এটা আমি কি দিয়ে পূরণ করব? আমি নেহেরু এগুলো নিয়ে কিছুই সলভ করবো না। বিদেশি পুঁজি আনা যাবে না, খুব খারাপ, কমিউনিস্ট শিখে ফেলাবো। হ্যাঁ, 90 সাল পর্যন্ত ইন্ডিয়াকে কিভাবে ছেঁচড়ায় ছেঁচড়ায় চালাইছে দেখেন। এটা কলকাতায় 5 জেনারেশনের লোক গ্রাম থেকে শহরে আসছে, চাকরি নেই। 5 জেনারেশনের মধ্যবিত্ত, ওই যে প্রথম মধ্যবিত্তটা, প্রথম জেনারেশন যেভাবে যেই লাইফের মান নিয়ে ঢুকছিল, 5টা জেনারেশন হয়ে গেছে, লাইফে কোনো চেঞ্জ নাই, লাইফস্টাইল একই আছে। আর ততোধিক তার কালচারাল খারাপ দিক হচ্ছে। আপনি হাফ 6 টাকা তেল কিনে মানুষের দেখাতে চান না, পকেটের ভিতরে নিয়ে বাসায় ফিরে। হ্যাঁ, এটা একটা কালচার। আপনি আরেকজনকে লুকাচ্ছেন, ওর বাসাতেও তো একই অবস্থা। কার কাছ থেকে লুকাচ্ছেন? আপনার গরিব না, কার কাছ থেকে লুকাচ্ছেন? 5টা জেনারেশন এভাবে চলে গেছে। আপনি বাংলাদেশের মিডল ক্লাসের ফরমেশন দেখেন, সবচেয়ে আদর্শ উদাহরণ হলো আমাদের মোহাম্মদপুর, সবচেয়ে আদর্শ আমাদের ঢাকার মধ্যবিত্তদের ফরমেশন দেখেন আপনি। আমাদের যে ছেলেটা প্রথমবার এসে ঢাকায় এসে কি করছে, টেম্পোর হেল্পার। এই ছেলেটা বয়স্ক হয়ে যাচ্ছে যখন 50-60 বছর বয়স, দেখবেন যে সে এখন 6 নম্বর রুটে বাস চালায়। ওরও একটা ডেভেলপমেন্ট আছে। এই বাস চালানোর ড্রাইভারের মেয়েটা কলেজে পড়ে, কি সাংঘাতিকতা! এখানে একটা ডেভেলপমেন্ট আছে। আর কলকাতায় দেখেন আপনি, 5টা জেনারেশন ওই যেভাবে ঢুকছিল 5 পর্দার আগে, ও এখনো সেই জায়গায় আছে, ওই একই বাসায় বসবাস করতেছে। এটা হয় না। পুঁজি না আনার এই হলো পরিণতি। আর আমরা পুঁজি আনছি, আমাদের পরিণতি দেখেন। আমাদেরকে বছর বছর কিছু তো একটা চেঞ্জ হতে হয়। আমি আমার লাইফ স্যাক্রিফাইস করে দিতে পারি পরের জেনারেশনের জন্য, কিন্তু পরের জেনারেশনের কিছু হলো না, তাহলে আমার স্যাক্রিফাইসের মূল্য কি? এই যে আমি আটপেটা খেয়া টিকা রাখছি নিজের পরের জেনারেশনকে, এটা আমি কেন করব? টার্গেটটা কি আসলে? আমি যদি তার জীবনে কোনো পরিবর্তন না আনতে পারি, তাহলে এটা কি এরকম চলতেই থাকবে? সেম একই ঘটনা পাবেন আপনি। আল জাজিরা একটা সুন্দর ডকুমেন্টারি বানাচ্ছে, 20 বছরের ডকুমেন্টারি। প্রত্যেক বছর গেছে, ছোট্ট মেয়েটা যখন থেকে জন্ম নিয়েছিল, প্রতি বছর একবার করে গেছে মেয়েটা এই বছর কি হয়েছে তার ডেভেলপমেন্ট দেখার জন্য। কিন্তু ভেরি ইন্টারেস্টিং। শুরু হচ্ছে যখন মেয়েটা এমন একটা ফ্যামিলিতে থাকে যেখানে 5 জেনারেশন একই ফ্যামিলিতে, আর যখন শেষ হচ্ছে তখন সে একটা ইউনিভার্সিটিতে পড়ে, মাসে $3000 বেতন নিতে হয় বছরে। ওর বাবা মা দুজনেই গাড়ির ড্রাইভার, এখনো গাড়ি ড্রাইভার আছে, কিন্তু ওই যে ইউনিভার্সিটিতে রেখে পড়াইতে পারে, সে $3000 বেতন দিতে পারে। বুঝছেন এবার ডেভেলপমেন্ট? বুঝছেন এবার এটা কেন সম্ভব হচ্ছে? এটা হিসাব করেন না কেন? আপনি এই যে পুঁজি না নিয়ে রাখবেন, কোথায় রাখতেছেন? আপনি কি করতেছেন? এটা ক্যাপিটালিজম? এইটা সমাজতন্ত্র আপনার? এই হলো লগ্নি পুঁজির বোধ? এই হলো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক নিপাত বলার বোধ? এটা থেকে কি বানাইছেন আপনি? আপনারা খুঁজে দেখেন, আল জাজিরাতে পাবেন। ওই সাংবাদিকটা প্রত্যেক বছর মেয়েটার কাছে গেছে, মেয়েটা ওই বছর কি ডেভেলপমেন্টে কি হয়েছে জাস্ট ফলো করছে। হেভি ইন্টারেস্টিং একটা ডকুমেন্টারি, এত ভ্যালুয়েবল, আমি জীবনে এত ভ্যালুয়েবল কোনো ডকুমেন্টারি দেখি নাই। এটা আমি দেখছি আজ থেকে ধরেন আপনার অন্তত 15 বছর আগে, ফলে 2010-এর আশেপাশে বা তারও আগে হয়তো পাবেন এটা। আমি শিওর এটা আল জাজিরার ওয়েবসাইটে আছে, আমার কাছে থাকতে পারে, খুঁজে দেখলে পরে। সো এগুলো হচ্ছে ডেভেলপমেন্ট। আমরা কিছুতে চেঞ্জ করতে হবে ভাই। আমার পুঁজি লোপট হয়ে গেছে, এখন আমি কাঁদবো বসে বসে, নিপাত যাক বলবো খালি ক্যাপিটালিজমকে, এটা বলে লাভ কি আমার? আপনি প্র্যাকটিক্যালের দিকে একটা দেখবেন না? আমি যদি ওয়ার্ল্ড ব্যাংকের কম সুদের লোন দিয়ে যদি নিজেকে ডেভেলপ করতে পারি, তা আমি এটা করবো না? আর সেই নিজেই তো নিজের স্বার্থে কম সুদের লোন দিবে কেন? কারণ ও তো আটকে গেছে। কি, কোথায় আটকেছে?
মার্কসের কোথাও ইনভেস্ট করা লাগবে। ইয়েস, ওই যে ইনভেস্টের টাকাটা নিয়ে টাকার উপর বসে থাকবে, যদি ইনভেস্ট না করতে পারে, আপনি 100 টাকা রাখলে ইনভেস্ট না করতে পারলে ওটা 99 টাকা হয়ে যাবে। এবার বুঝছেন, বলে ওর দায় আছে টাকাটা ইনভেস্ট কর। এখন ইনভেস্ট করতে গিয়ে দেখতেছে আমাদের মতন দেশে ইনভেস্ট যে নিব আমি, আমার তো নেওয়ারও টাকাটা নেই, তাহলে আগে আমাকে মাং না। খেয়াল করে দেখেন, IMF এর কাছে যান, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যান, ওদের আরেকটা লোন আছে, লোন না, এটার নামই হলো অনুদান। অনুদান মানে হলো আপনাকে মাংনায় দিবে, আসল সুদ কোনোটাই ফেরত দিতে হবে না। 76 সালে বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড ব্যাংক আসে জিয়ার আমলে। প্রথম বছর আপনি বাজেটে দেখেন মেজরিটি অংশ হলো অনুদান দিচ্ছে আমাদেরকে, যা আসল সুদ কোনোটাই ফেরত দিতে হয় না, ইকোনমিটাকে রান করা, ইকোনমিটাকে রান করানোর জন্য, বাঁচানোর জন্য। তারপরে কি করছে, এইবার অল্প অল্প কিছু লোন দিচ্ছে, ওগুলো তো দিচ্ছে অনুদান তো এখনো দেয়। এই যে বিধবা ভাতা, এটা ওয়ার্ল্ড ব্যাংকের অনুদান, $400 মিলিয়ন এখনো দেয় তারা। এই মুক্তিযোদ্ধা ভাতা, এই ভাতা মাতা যতগুলো দেখে, এগুলো তো আমরা গভর্নমেন্ট ভাগ করে নিতে পারি, ওয়ার্ল্ড ব্যাংক কিছু এসে যায় না। ওয়ার্ল্ড ব্যাংকের ক্রাইটেরিয়া হলো লোকটার আয়ের রেট কত, কোন ক্যাটাগরিতে পড়ে, এই ক্যাটাগরির লোককে দিতে হবে। এটা আপনি কোনো বড় লোককে দিতে পারবেন না, এই হলো শর্ত। এই গরিব লোককে দিতে হবে আপনাকে। এই যে অনুদানের টাকাটা এখনো দিচ্ছে। আর কি করছে এরপরে, আমরা গরিব তখন বলে, এটাকে বলা হতো আইডিয়াল লোন। আইডিয়াল লোনের সুদ হলো 1%-এর নিচে। আপনি এসে তথ্য দিতে লগ্নি পুঁজি, যে আপনি ইনভেস্ট করছেন পুঁজি সুদ খাওয়ার জন্য। আরে ভাই, 1% তো সুদ নিলে তো আপনার অফিস খরচ চলবে না। ঢাকায় এত বড় একটা IMF ওয়ার্ল্ড ব্যাংকের অফিস বানাইছে, অফিস চালানোর খরচ আছে না, স্টাফদের বেতন আছে না, ওই 1% লাভ নিলে তো এটার বেতনটা খুলেই পড়ে। তাহলে এগুলো কেন দিচ্ছে? ওদেরকে বলে দিচ্ছে, এই যে শোনো ভালো করে ভদ্রলোকেরা, যারা যারা পুঁজির মালিক, তোমরা যদি তোমাদের আয়ের 10% আমাকে না দাও, কেউ দিচ্ছে IMF ওয়ার্ল্ড ব্যাংকের বন্ড কিনতে বাধ্য করছে, ওই টাকাটাই ও আমাদেরকে কম সুদে দেয়। কেন? এইটা যদি আমি কম সুদে দেই, তাহলে বাংলাদেশ রান করবে, এইবার ওর একটা ঋণের চাহিদা হবে, ওর কাস্টমার তৈরি হবে তোমার, এইবার ও যে লোনটা চাইবে, ওইখানে সুদের ব্যবসা করো। শুরুতে সুদ চাইও না, শুরুতে সুদ চাইলে কিছু পাইবে না। এই জন্য তোমাদের আয়ের 10% ইনভেস্টমেন্ট এদিকে দিয়ে দাও, ওটা বিনা সুদ, বিনা ফেরত পাও। তাহলে কি হবে, তোমরা বাকি যে 90% তোমাদের যে ক্যাপিটাল থাকলো, ওখান থেকে সুদ পাইবা। আর একটা কথা মনে করে দিই আপনাদেরকে, এই সুদ কত নেয় এই বিনিয়োগকারীরা, নির্ভর করে ওটা আপনার দেশের ইকোনমিক অবস্থা কেমন। বাংলাদেশের যে স্ট্যাটাস, এটা একবার হিসাব করা হয়েছিল, 6% সুদ চাইছিল। অর্থাৎ এই সুদটা ইন্টারন্যাশনাল ওপেন মার্কেটে 6 থেকে 8%-এর উপরে কাউকে সুদ দিতে হয় না, যত খারাপ দেশই হোক। আর না, খারাপ দেশে হলে আবার সুদ দেবেই না, কারণ আপনি ফেরত দিতে পারবেন না। সেই জন্য আপনাকে বলবে আগে ওয়ার্ল্ড ব্যাংকের মেম্বার হয়ে আসেন, ও আপনাকে উদ্ধার করবে। কাজে চোখ বন্ধ করে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বিবাদ যাক, আর সব লগ্নি পুঁজি না বুঝে কথা বলে, এগুলো তো অ্যাটলিস্ট বন্ধ করা উচিত আমাদের। আশা করি আমি সার কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। ফলে একই সঙ্গে IMF ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিতে হবে, একই সঙ্গে আপনার লগ্নি পুঁজি সহ লেনিন যেসব সমালোচনাগুলো করেছিল, এগুলো ভুলে যান না আবার। এই IMF ওয়ার্ল্ড ব্যাংক ডেফিনেটলি এটা কান্নি মারা তো বুঝেন, একজনের দিকে কাইতে আছে, একজনের স্বার্থের দিকে তাকায় আছে। এটা হলো আমেরিকানদের স্বার্থের দিকে তাকানো, কারণ আমেরিকানরা এই ব্যাংকটার, এই দুটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় মালিক, সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। এটা তো ব্যাংকের নিয়মে চলে না। সেম এর প্যারালাল এবার চাইনিজরা উঠে আসতেছে, এই বিষয়টা থাকবে। চাইনিজরা তুলনামূলকভাবে বেটার, কিন্তু ওই একই ক্যাপিটালের স্বভাব যা, এই সব থেকে বেরিয়ে আসবে না ওরা। চাইনা বলে ভালো হবে যে তা না, চাইনার আবার একটা সুবিধা আছে। আমেরিকার সাথে চাইনা যদি তুলনা করেন, চাইনা চলে, আমেরিকা চলে সমস্ত ব্যবসায়ীদের স্বার্থে। প্রেসিডেন্ট চান্দা নিয়ে ইলেকশন করে, চান্দা দেয় ওই বড় বড় বিজনেসম্যান, যারা বড় বিনিয়োগকারী, যারা ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী, কারণ তাদের কথা শোনা ছাড়া আপনার উপায় নেই। চাইনাতে পার্টি থাপড়া দিয়ে যত বড় ব্যবসায়ী অন্য কেন, ওই জ্যাক নাই অন্য কেন ধরে নিয়ে গায়েব করে দিয়ে দিচ্ছে, তুই বেটা কথা শুনবি না, তোকে গায়েব করে রেখে দেবো। এই হচ্ছে কমিউনিস্ট পার্টি। এটা বুঝেন এবার? আপনি যত বড়ই ব্যবসায়ী হন, আপনি দেশের রাজনীতির কন্ট্রোল নিতে পারবেন না। আপনাকে আমার কথা শুনতে হবে, আমার সাথে চলবি, তোর বিপদ আমি দেখবো, রাষ্ট্র থেকে হেল্প করবে, ব্যবসা নিয়ে দিবে,
ফাইজলামো করবি, থাবড়া দিয়ে গায়েব করে দিয়ে দিবে। জ্যাক মা হলো তার উদাহরণ। এই জন্য কমিউনিস্ট হওয়ার কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। একসঙ্গে তাদের প্রতিরক্ষা মন্ত্রীকে গায়েব করে দিয়ে দিচ্ছে, পররাষ্ট্র মন্ত্রীকে গায়েব করে দিয়ে গেছে। এটা হইলো? ঠিক আছে, আমি সমর্থন করি যে তারা অন্তত বড় ব্যবসায়ীদের উপরে এই যে কন্ট্রোলটা আছে। সম্প্রতি শি জিনপিং আর একটা কথা বলছে, একটা লিমিট দিয়ে দিচ্ছে, এর বেশি যারা প্রফিট করে, যাদের প্রতি বছর এর চেয়ে বেশি প্রফিট হবে, তাদেরকে একটা এক্সট্রা ট্যাক্স দিতে হবে তার জন্য। সোজা আপনাকে সারপ্লাস ভ্যালু ফেরত আনতে হবে তো, যেভাবে হোক। একই সঙ্গে গ্লোবাল ইকোনমিটা চালু রাখতে হবে। এগুলো পারছেন কেন? ওই শি জিনপিং এর মতো একটা শক্ত লোক থাকতে হবে। শুরুর দিকে ক্যাপিটাল যখন ট্রান্সফার হয়, বহু লোক চুরি চামারি করে, সরকারকে ট্যাক্স দেয় না, ব্যবসা ফাঁকি দেয়, সব করছে। সব চুপচাপ বসে বসে দেখছে, কিচ্ছু করে নাই। এরপরে 10 বছর পরে এইবার টাইম দিয়ে দিচ্ছে, এখন থেকে যেই হারামজাদা চুরি করছে সবগুলাকে কিন্তু আমি ধরে জেলে পুরবো, ইনক্লুডিং পিকিং শহরে যে পার্টির প্রধান, তাকে পর্যন্ত জেলে ঢুকে দিচ্ছে। এই শি জিনপিং করছে এটা। এরা শুরু করছে 78 সাল থেকে। দেখেন কত শর্টকাটের সময়ের মধ্যে, 2010-এর মধ্যে এটা পার হয়ে চলে গেছে। এই তখনই এই নিয়মটা জারি করছে। এখন থেকে আর কেউ এই যে সরকারি টাকা মেরে দিচ্ছে, সরকারি কোম্পানি চালাচ্ছিল, কর্পোরেশন আমাদের, মনে করেন বিসিআইসি ধরনের কোম্পানি, যেগুলা টিউবলাইট বানাবি বেচে, সরকারি কোম্পানি। আমি নিজে জানি বাংলাদেশের বহু যারা টিউবলাইট আমদানি কারো, তারা টাকাটা নিয়ে গিয়ে দিচ্ছে এমডির পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে। এরকম ঘটনা করছে, কিচ্ছু বলে নেই পার্টি, কিচ্ছু বলে নেই। এইবার 2010 সালের পরে এই সবগুলো ধরে নিয়ে টাকা যা কামাইছে এবার বাইর কর, সরকার বাজার করে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে চাইনিজের কায়দা। কারণ আমি যদি শুরুতে ধরতে যাই, খুব নিট ক্লিন ব্যবসায়ী বানাইতে চাই, আমি কিছুই হবে না। এই জন্য শুরুর দিকে কিচ্ছু বলে নাই। যার পটেনশিয়াল আছে তাকে চুরি করতে দিচ্ছে, চুরি করে তুই ব্যবসাটা দাঁড় করা, কোম্পানিটা ভালো করে দাঁড় করা। এইবার ভালো করে যখন দাঁড়াইছে, এইবার টুটিসি ভেতরে সব কেটে দিচ্ছে। এটা চাইনিজ কাজ। আমি নট নেসেসারিলি সবাইকে এটা ফলো করতে হবে এর বলতেছি না, আমি বলছি সার কথাটা বোঝার চেষ্টা করেন। মূল জিনিস হচ্ছে যে সারপ্লাস ভ্যালু ফেরত দেওয়া যায়নি, ডেফিনেটলি এটা মাথার ঘাড় মতন আমাদের ভিতরে রয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সব ক্যান্সারের ওষুধ নাই এখনো। এটা হচ্ছে মূল কথা, দিস ইজ এ রিয়েলিটি। অর্থাৎ এটুকু বুঝতে স্বীকার করেন। আর এই যে এথিক্যাল বক্তব্যগুলা, এথিক্স, পুঁজি খুব খারাপ, মুনাফা খুব খারাপ, আপনি দোকানদারি করে একটা চালাচ্ছেন, না দোকানদারি অমুক কমিউনিস্ট লোকটা একটা দোকানদার, খাওয়ার দোকানদার দিচ্ছেন, জানেন মুনাফা খাও, খুব খারাপ, এগুলো বলা একটু বন্ধ করেন। এত এথিক্যাল হইেন। ও যদি চুরি করতে, এটা কি ভালো হইতো? কিছু তো একটা করতে হবে নাকি? ওর সংসার চলবে কি করে? ও যদি পার্টির মেম্বার হতে, পার্টিকে 2টা পয়সা দিবে কোত্থেকে? ইমিডিয়েট আমাদের কিন্তু চলতে হবে, যতদিন পর্যন্ত আমরা সারপ্লাস ভ্যালু ফেরত আনার আসল প্রক্রিয়া একটা বাইর করতে না পারি, সাকসেসফুল পরীক্ষিত একটা সিস্টেম যতক্ষণ না পারছি ততক্ষণ করতে হবে না। তার আগে পর্যন্ত আবার কি করতে হবে, যে ট্যাক্স ধরতে পারেন আপনি, এটা সেটা যতদূর, আবার ট্যাক্স বেশি ধরলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওটার জন্য না হয়। এগুলো হচ্ছে রিমেডি, ছোট ছোট রিমেডি। এইগুলোর ভিতর দিয়ে এক্সপেরিমেন্ট করে করেই আমাদেরকে এগোতে হবে, যতক্ষণ না ফাইনাল একটা সারপ্লাস ভ্যালু ফেরত পাওয়ার একটা উপায় না পাচ্ছি আমরা। থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। জি, ধন্যবাদ। কত 1 ঘন্টা হয়ে গেছে না 45?